শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই পাবলিক পার্লামেন্টের বিষয় নির্ধারিত হয়েছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে কিনা। এই বিষয়ে সরকারি দল হিসেবে বক্তব্য প্রদান করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা, এবং একই সাথে বিরোধী দল হিসেবে বক্তব্য প্রদান করার জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন ইডেন মহিলা কলেজ। সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জি.এম. শরীফুল ইসলাম, মাননীয় শিক্ষামন্ত্রী মোহাম্মদ নাজমুল ফেরদৌস, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অভিজিৎ কর্মকার। অন্যদিকে বিরোধী দল ইডেন মহিলা কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধীদলীয় নেতা আসমা আক্তার বন্যা, মাননীয় বিরোধীদলীয় উপনেতা আজমেরি স্বর্ণা এবং মাননীয় বিরোধীদলীয় সংসদ সদস্য আফরোজা আক্তার পাপিয়া। শুভ দর্শক মণ্ডলী, আজকের বিএসবি ক্যামব্রিয়ান পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবার তাদের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, নাট্যকার ও সহযোগী অধ্যাপক, মির্জাপুর ক্যাডেট কলেজ। রয়েছেন সাংবাদিক সাজুর রহমান, বিশেষ প্রতিনিধি, গাজী টেলিভিশন, এবং আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক মাইনুল আলম, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, দৈনিক ইত্তেফাক। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আজকের এই ছায়া সংসদে তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আমরা আমাদের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষে, তবে তার আগে শুরু করছি আজকের ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের সম্মানিত সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আপনার অনুমতিক্রমে আজকে মহান সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি, বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না। মাননীয় স্পিকার, প্রথমে চলে যাচ্ছি সংজ্ঞায়নে। বেসরকারি শিক্ষা বলতে মাননীয় স্পিকার আমরা কি বুঝি? মাননীয় স্পিকার, বেসরকারি শিক্ষা নিয়ে যখন কথা হলো, বাংলাদেশে দুই ধরনের শিক্ষা ব্যবস্থাটি রয়েছে। একটি হচ্ছে সরকারি শিক্ষা, অপরটি হচ্ছে বেসরকারি শিক্ষা। সরকারি শিক্ষা হচ্ছে মাননীয় স্পিকার যেটি জনগণের অর্থায়নে সরকারি নীতি আদর্শ মেনে চলে, সেটা হচ্ছে সরকারি শিক্ষা। আর বেসরকারি শিক্ষা হচ্ছে স্ব অর্থায়নে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষাগুলো সরকারি নীতি আদর্শ মেনে চলে মাননীয় স্পিকার, সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা। এখন মাননীয় স্পিকার, আমাদের বলতে আমরা কি বুঝবো? আজকে আমাদের বলতে বুঝবো সমাজের মানুষের যাদের শিক্ষার চাহিদাটি রয়েছে তাদেরকে আমরা আমাদের বুঝবো মাননীয় স্পিকার। এখন শিক্ষা ব্যবস্থাটি কি মাননীয় স্পিকার? শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটি মৌলিক একক কাঠামো যা কিছু নীতি ও আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার, বৈষম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে মহান সংসদের। বৈষম্য বলতে আমরা কি বুঝবো? সেটি হচ্ছে মাননীয় স্পিকার এই যে সমাজের বিভিন্ন মানুষ, তাদের যে চাহিদা, সেই মানুষগুলোর যোগ্যতা সক্ষমতা অনুযায়ী তাদের যে অধিকারটি সেটি গ্রহণের ক্ষেত্রে কেউ যদি বাধা প্রদান করে, অথবা মাননীয় স্পিকার তাদেরকে যদি বঞ্চিত করা হয়, অথবা তাদের উপর জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে বা চাহিদার বিরুদ্ধে যদি চাপিয়ে দেওয়া হয়, সবে সেটি বৈষম্য। আর মাননীয় স্পিকার, সেই কাজটি যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করে থাকে মাননীয় স্পিকার, তবে আমরা বলবো যে তারা বলতে পারবেন বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে। আর যদি সেটি না করে থাকে তাহলে বৈষম্য সৃষ্টি করছে না মাননীয় স্পিকার। সৃষ্টি করা বলতে কি বোঝায়? সৃষ্টি হচ্ছে মাননীয় স্পিকার তৈরি করা, অর্থাৎ বেসরকারি শিক্ষা যদি এটি তৈরি করে এবং সেটি যদি ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর তার যদি সেই সক্ষমতা থাকে মাননীয় স্পিকার, তাহলে আমরা ধরে নিব যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা বৈষম্য সৃষ্টি করে। আর যদি তা যদি না করে বা না করতে পারে, সুযোগ যদি না থাকে, তাহলে করে না। মাননীয় চলে যাচ্ছে বাংলাদেশের যে সব শিক্ষানীতি বা নীতিগুলো আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশ শিক্ষানীতি রয়েছে। মাননীয় চারটি জিনিস রয়েছে: পাঠ্যক্রম পরিকল্পনা, পাঠ্যক্রম বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন, 4 নম্বর জিনিস প্রশাসন ও ব্যবস্থাপনা। প্রথম তিনটি বিষয়ে বেসরকারি শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম হস্তক্ষেপ নেই মাননীয় স্পিকার। কাদের রয়েছে তাহলে? এনসিটিবি, শিক্ষা বোর্ড, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ এই ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম হস্তক্ষেপ নেই মাননীয় স্পিকার। চতুর্থ যে বিষয়টি প্রশাসন ব্যবস্থাপনা, সেখানে কিছুটা হস্তক্ষেপ রয়েছে এবং সেটি কিভাবে নিয়ন্ত্রিত লক্ষ্য করবেন। আজকে একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কর্তৃপক্ষের 9টি ধাপ রয়েছে। তারপরে মাননীয় স্পিকার, আজকে সিন্ডিকেটের 9 জন সদস্য থাকবে, যার একজন সরকার কর্তৃক মনোনীত, অপরজন ইউজিসি কর্তৃক মনোনীত। অর্থাৎ মান নিয়ন্ত্রণ থেকে যদি একটু বিচ্যুত হয়, সেটাই তারা করতে পারছে না। সেখানে যে মাননীয় সংসদ থেকে একটু অপেক্ষা করুন। জি জি, প্রশ্নটি করুন। পড়াশোনা না করিয়ে বড় লোকের ছেলে মেয়েদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কেনার যে সুযোগটি দিচ্ছে, এতে কি দেশের উন্নতি হবে নাকি দেশ রসাতলে যাবে? আশা করি এর যথাযথ উত্তরটি মাননীয় স্পিকার আমার বক্তব্যের পরবর্তী সময় সেটি তারা পেয়ে যাবেন। যেটি বলছিলাম মাননীয় স্পিকার, আজকে শিক্ষা ব্যবস্থাটি নিয়ে কথা হচ্ছে, আজকে একজন ব্যক্তি বা বিশেষ নিয়ে কথা হচ্ছে না। সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে কিনা সেটা আমাদের আলোচনার বিষয় মাননীয় স্পিকার। যেটি বলছেন ইন্ডিভিজুয়াল কিছু মানুষের কথা। এখন মাননীয় স্পিকার চলে আসছি প্রশাসন ব্যবস্থাপনায়। সেখানে মাননীয় স্পিকার যে ইউজিসির একজন সদস্য থাকবে সরকার, অর্থাৎ সেখান থেকে তাদের এ ধরনের কোনো ধরনের বৈষম্য করার সুযোগটি নেই মাননীয় স্পিকার। এখন স্তর ভিত্তিক আলোচনায় চলে যাচ্ছে মাননীয় স্পিকার। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় 4টি স্তর রয়েছে: প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাননীয় স্পিকার উচ্চ শিক্ষা। এখন মাননীয় স্পিকার, এই শিক্ষার মধ্যে আবার কিছু প্রকরণ রয়েছে সমাজের চাহিদা অনুযায়ী, সেটা হচ্ছে মাদ্রাসা, বাংলা, ইংরেজি এবং কারিগরি। এই সকল শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি মৌলিক বিষয়গুলোর মাধ্যমে সমতা বিধান করা হয়েছে সরকার করেছে, সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, তথ্য প্রযুক্তি, বাংলাদেশ স্টাডিজ। প্রতিটি ক্ষেত্রে এগুলো পড়াশোনা করা হয় এবং মাননীয় স্পিকার সমতা বিধানের লক্ষ্য করবেন সরকার কিভাবে করেছে। আজকে এসএসসি দাখিল ও লেভেল একই সমমানে, আজকে এসএসসি আলিম এবং এ লেভেল
একই সময় মানে তার পরবর্তীতে কোনো ক্ষেত্র থেকে উচ্চশিক্ষা যদি উচ্চ মাধ্যমিকের পরবর্তী যদি প্রবেশ করতে চায় কোনোরূপ বাধা মানুষ স্পিকার নাই এবং মানুষ স্পিকার সেই বাধা সৃষ্টির সুযোগ মানুষ স্পিকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাই, অর্থাৎ মানুষ স্পিকার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর কোনো দায় বর্তায় না। এখন মানুষ স্পিকার লক্ষ্য করবেন, এখন আজকে বিশ্ববিদ্যালয়ের কথাটি যেটি বললেন মানুষ স্পিকার, বিশ্ববিদ্যালয়ের কথাটি যদি বলি সেখানে কি বলা হয়েছে, আজকে যখন প্রথমে পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় যখন সেশন জট থেকে শুরু করে বিভিন্ন সমস্যাগুলো মোকাবেলা করছিল তখন মেধাবী শিক্ষার্থী একটি বিকল্প খুঁজছিল, আসলে আমরা কোথায় যাব। ঠিক সেই সময় 90 পরবর্তী সময় বাংলাদেশে একটি বিকল্প চলে আসলো, সেটি কি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বৈশ্বিক মান বজায় রাখার কথা যে বিশ্ববিদ্যালয়ের সেই মানটি তারা বজায় রেখেছে। তারা সেশনের মধ্যে সে ঠিক করেছে নিয়মিত ক্লাস পাঠদান মানুষ স্পিকার এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথম একটি দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটি কিনা পরবর্তীকালে জনপ্রিয় হওয়ার কারণে সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি গ্রহণ করেছে এবং আজকে বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সেদিকে ধাবিত হচ্ছে। এবং গ্রেডিং পদ্ধতি রেজাল্টের ফলাফলের কথা যদি চিন্তা করি, আজকে বিভিন্ন প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ যেই প্রচলিত ছিল শিক্ষা ফলাফলের বিষয়টি, সেটি মানুষ স্পিকার প্রথম স্ট্যান্ডার্ডটি ফলো করেছে কে মানুষ স্পিকার। আজকে বাহিরের দেশগুলো যখন ফলো করতে গ্রেডিং পদ্ধতিটি, তখন আমার দেশের মেধাবী শিক্ষার্থী সেখানে গিয়ে মেধার যাচাইটি করতে পারতো না, শুধুমাত্র এই ভিন্নতার কারণে। সেটি প্রথম বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেটি প্রচলন করে গ্রেডিং পদ্ধতি এবং সেটি মানুষ স্পিকার পরবর্তীতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নাই। অর্থাৎ আপনার যে প্রশ্নটি ছিল এটি কিন্তু এখানে আর থাকে না, অর্থাৎ বৈষম্যটি করছে না, বরং সুবিধাটি দিচ্ছে। সর্বোপরি দেখবেন মানুষ স্পিকার বাজেটের কথা যদি চিন্তা করি 2001-2 সালে যে বাজেটের শতাংশ ছিল 8.34%, সেটি আজকে কমে এসে শিক্ষাক্ষেত্রে সরকার করেছে 14-15-তে 5%, অর্থাৎ সরকারের একটি মানসিকতা রয়েছে এই সম্ভাবনাময় খাতটি আস্তে আস্তে উন্নতি করুক বেসরকারি শিক্ষার মাধ্যমে, কারণ যেটি জনপ্রিয় হচ্ছে। অর্থাৎ এই প্রস্তাবটি মানুষের সামগ্রিক আলোচনায় পরবর্তী বিষয়ে আলোচনা করে যেমন মঞ্চ এবং সংসদ সদস্য বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবার পূর্ণ দাবি রেখে ধন্যবাদ। ধন্যবাদ সংসদ নেতাকে। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার সার্বিক সহযোগিতা করছে এবং মান নিয়ন্ত্রণ করে গুণগত যে পড়াশোনা সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থী তৈরি করা সম্ভব হচ্ছে দাবি রেখে এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত হয় সেভাবেই বক্তব্য শেষ করেন আজকের এই সংসদে। আমরা শুনবো আমাদের এই ছায়া সংসদে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় নেতা আসমা আক্তার বর্ণাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদ আমাকে কিছু বলবার সুযোগ দানের জন্য। মাননীয় স্পিকার, যখন 2.5 নিয়ে বিত্তবানরা হচ্ছে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, আর অপরপক্ষে জিপিএ 5 পেয়েও যখন গরিব মেধাবী শিক্ষার্থীরা বেসরকারি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তখন আজ সরকারি দল এই মহান সংসদে বৈষম্যপূর্ণ যে প্রস্তাবটি উত্থাপন করেছে তা হচ্ছে এই সংসদ মনে করে যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না। মাননীয় স্পিকার, শুরু করছি মাননীয় প্রধানমন্ত্রীর করে যাওয়া সংজ্ঞায়নের ভুলের জায়গাটা থেকে। মাননীয় স্পিকার, আজকে তিনি বেসরকারি শিক্ষার যে সংজ্ঞায়নটি করেছেন মাননীয় স্পিকার, আসলে প্রকৃতপক্ষে বেসরকারি শিক্ষা সংজ্ঞায়ন এটি নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন বেসরকারি শিক্ষার যে প্রকৃত সংজ্ঞা সেটি হচ্ছে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে সরকারি নীতিমালা না মেনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ইচ্ছা অনুযায়ী যে শিক্ষা প্রদান করে তাকে বেসরকারি শিক্ষা বলে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন আসতে পারে আমরা আসলে তাহলে কোন ধরনের শিক্ষাকে বেসরকারি শিক্ষার অন্তর্ভুক্ত করছি। মাননীয় স্পিকার, আজকে বেসরকারি শিক্ষার অন্তর্ভুক্ত হবে সেই সকল প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এই তিন মাধ্যমে যে শিক্ষা প্রদান করা হচ্ছে সেটি হচ্ছে আজকে বেসরকারি শিক্ষা। এবং মাননীয় স্পিকার, আজকে এই তিন মাধ্যমে আমরা এটি প্রমাণ করব যে বেসরকারি শিক্ষাক্ষেত্রে কি বৈষম্য সৃষ্টি করছে। মাননীয় স্পিকার, আমরা যদি আজকে বৈষম্যর জায়গাটির দিকে তাকাই তবে আজকে যে বিষয়টি দেখতে পাবো সেটি হচ্ছে মাননীয় স্পিকার, এক শিক্ষার বাণিজ্যিকীকরণের মাধ্যমে, 2 শিক্ষার গুণগত মানের ক্ষেত্রে এবং 3 মূল্যবোধগত বৈষম্যের ক্ষেত্রে। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে আমরা তিনজন এই মহান সংসদে যে বিষয়টি প্রমাণ করব সেটি হচ্ছে যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে। যখন আজকে কোচিং বাণিজ্য নিয়ে পুরো সুশীল সমাজ থেকে শুরু করে মাননীয় স্পিকার বাংলাদেশের সর্বত্র সমাজে যখন চলছে একটি কারাঘোষা যে কোচিং বাণিজ্যর কারণে আজকে প্রকৃত মেধার মূল্যায়নটি হচ্ছে না। মানুষ আজকে কোচিং বাণিজ্যর কারণে আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমতো শিক্ষা না দিয়ে আজকে কোচিংয়ের মাধ্যমে তারা শিক্ষার্থীদের সুযোগ দিচ্ছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তারা যে বিষয়টি বলে গেলেন যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না, কিন্তু মাননীয় স্পিকার আজকে বেসরকারি শিক্ষা যেই জায়গাগুলোতে বৈষম্য সৃষ্টি করছে সেটি হচ্ছে মাননীয় স্পিকার, লক্ষ্য করুন শিক্ষা হচ্ছে সেবা, তা পণ্য নয়। কিন্তু মাননীয় স্পিকার, আজকে যদি আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই তবে দেখতে পাবো যে সেখানে শিক্ষাকে পণ্য হিসেবে কিনতে হচ্ছে মাননীয় স্পিকার। তাই আজ শিক্ষা দেবতার স্থান থেকে দানবে এসে পরিণত হয়েছে। আমরা প্রশ্নটি নেই মাননীয় সদস্য, কোচিং বাণিজ্য কি আজকে জাতীয় যে শিক্ষানীতিটি রয়েছে সেটি কি স্বীকৃতি দেয় কিনা, অর্থাৎ আজকে শিক্ষা ব্যবস্থার অন্তর্গত বিষয় হিসাবে সেটি উত্তর দিয়ে যাবে না। মাননীয় স্পিকার, কোচিং বাণিজ্য মাননীয় স্পিকার আজকে সরকারি থেকে বলা হয় নাই, কিংবা মাননীয় স্পিকার আজকে কোচিং বাণিজ্যটি কারা করছে? আজকে কোচিং বাণিজ্যটি করছে হচ্ছে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষকরা রয়েছে তারা আজকে ক্লাসে ঠিকমতো শিক্ষা না দিয়ে তারা আজকে কোচিং বাণিজ্যের মাধ্যমে মানুষকে আজকে তারা শিক্ষা প্রদান করেছেন।
মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে আমরা বাংলাদেশ গণমাধ্যমের প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় গত 23 ফেব্রুয়ারি আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি অতীশ দীপঙ্কর এবং সাউদার্ন ইউনিভার্সিটি মিলে গোপন চুক্তির মাধ্যমে জাল সনদ বিক্রি করছে। মাননীয় স্পিকার, এই যখন বেসরকারি শিক্ষা ব্যবস্থায় মাননীয় স্পিকার সনদ বিক্রি করা হয়, তখন বেসরকারি শিক্ষা কী করে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না? মাননীয় স্পিকার, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় 54টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাননীয় স্পিকার 47টি বাংলা পড়ানো হয় না। কেন পড়ানো হয় না মাননীয় স্পিকার জানেন? তার কারণ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চাকরির বাজারে চাহিদা সম্পন্ন সাবজেক্টগুলো খোলে ঠিকই, কিন্তু সেই সাবজেক্টগুলোর জন্য মাননীয় স্পিকার থাকে না কোনো পর্যাপ্ত ল্যাবরেটরি, থাকে না কোনো লাইব্রেরি। মাননীয় স্পিকার, থাকবেই বা কী করে? সারের গুদাম, মাছের আড়ত কিংবা গার্মেন্টস ফ্লোরের উপরের অংশ ভাড়া করে যখন চলছে বেসরকারি শিক্ষা মাননীয় স্পিকার, তখন মাননীয় স্পিকার ল্যাবরেটরি কিংবা লাইব্রেরির জায়গাটি কোথায়? মাননীয় স্পিকার, আরও লক্ষ্য করুন, যেই ঢাকা শহরকে একসময় বলা হতো মসজিদ কিংবা ক্যাম্পাসের শহর, আজ মাননীয় স্পিকার সেই ঢাকা শহরকে বলা হচ্ছে ক্যাম্পাসের শহর। কেন বলা হচ্ছে? তার কারণ জানেন মাননীয় স্পিকার? তার কারণ হচ্ছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই ঢাকা শহরের মধ্যে গড়ে উঠেছে। মাননীয় স্পিকার, আরও লক্ষ্য করুন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে উল্লেখযোগ্য একটি স্লোগান রয়েছে, টাকা যার শিক্ষা তার। তাই মাননীয় স্পিকার, এখানে আরও বলা হয় শুধু মেধা থাকলেই হবে না, টাকারও আধিক্য থাকতে হবে। মাননীয় স্পিকার, এই যখন চলছে বর্তমানে বেসরকারি শিক্ষা ব্যবস্থা, তখন মাননীয় স্পিকার আজকে সরকারি দল আজকে বলছে যে বেসরকারি শিক্ষা ব্যবস্থা কোনো বৈষম্যই হচ্ছে না। বড়ই হাস্যকর আপনাদের যুক্তি। মাননীয় স্পিকার, আরও লক্ষ্য করুন, আমরা যদি আজকে প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকাই, তবে সেখানে দেখতে পাবো যে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট নামে একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালার মাধ্যমে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য 20 ভাগ কোটা সুবিধা রয়েছে। সরকারি দল, আপনারা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম বলতে পারেন যেখানে 20 ভাগ কোটা তো দূরের কথা, 5 ভাগ কোটা রয়েছে, তবে আজকে এই প্রস্তাবটি মহান সংসদে গৃহীত হবে। মাননীয় স্পিকার, তাই শেষ করব সরকারি দলের শেষ একটি কথা দিয়ে। তিনি আজকে বলে গেলেন যে সম্ভাবনার খাত হচ্ছে বেসরকারি খাত। মাননীয় স্পিকার, আমরাও মেনে নিচ্ছি যে বেসরকারি শিক্ষা আমাদের দেশে একটি সম্ভাবনার খাত, কিন্তু মাননীয় স্পিকার, এই বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দিতে গিয়ে কোনো বৈষম্য সৃষ্টি করতে পারে না। এটা মাননীয় স্পিকার, আমাদের দেশের যে 16 কোটি মানুষ সেটা কখনোই মেনে নিব না। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যেন মহান সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সকলকে। ধন্যবাদ। 2.5 নিয়ে বিত্তবানরা ডাক্তার হবে, তারা যেখানে পড়বে, যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে সেখানে একটা বাণিজ্যিক পরিবেশ থাকবে, সেটি তো এই দেশের 16 কোটি মানুষ মেনে নিতে পারে না। সুতরাং এই প্রস্তাব গ্রহণ না করার দাবি করলেন বিরোধী দলীয় নেত্রী। শুনবো আবারও আমরা সরকারি দলের বক্তব্য। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ নাজমুল ফেরদৌসকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদান সোজাতার জন্য। মাননীয় স্পিকার, প্রথমত আজকে সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না। মাননীয় স্পিকার, আজকে যখন আমাদের এই ক্ষেত্রে যখন আমরা বেসরকারি শিক্ষা বলতে এবং সরকারি শিক্ষা বলতে কি বুঝাই সেটা সুস্পষ্ট ধারণা দিয়ে যায় এবং সরকারের নীতিমালা অনুযায়ী কোনটি সরকারি শিক্ষা এবং কোনটি বেসরকারি শিক্ষা তার সুস্পষ্ট ধারণা দিয়ে যায়, সেখানে বিরোধী দল নেতা এসে সম্পূর্ণ অস্পষ্ট ধারণা দিয়ে গেলেন। শুধু তাই না মাননীয় স্পিকার, আজকে উনি একটি জায়গায় এমনভাবে ভুল জায়গায় দেখিয়ে গেলেন, তার মানে হচ্ছে 2.50 পেয়ে যারা পাবে তারা কি শিক্ষা গ্রহণ করবে না? তাহলে কি তাদের শিক্ষা গ্রহণ করা কি বন্ধ হয়ে যাবে কি মাননীয় স্পিকার? এই জিনিসটি কিন্তু আজকে পরিষ্কার করে দিলেন না। তারা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাণিজ্যের কথা বলেন, মানে তারা অর্থের কথা বলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কেন অর্থ নিচ্ছে, তাহলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কি অর্থ ছাড়া চলছে? এই জিনিসটি কিন্তু প্রশ্ন রেখে যায়। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজকে জনগণের টাকাই পড়ছে, অর্থাৎ জনগণের করে সরকারের মাধ্যমে চলছে। আমরা একটা প্রশ্ন নেই, জি মাননীয় সদস্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় কত শতাংশ দারিদ্র শিক্ষার্থীদের শিক্ষার সুযোগটি দিচ্ছে? আপনি স্পেসিফিকলি বলতে পারেন। ঠিক এই জায়গাটিতে আসছিলাম মাননীয় স্পিকার, তার আগে উনি প্রশ্নটা করলেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আজকের যে জায়গাটিতে ইউজিসি কর্তৃক কিন্তু নিয়ন্ত্রিত একটি নীতিমালা আছে, যে নীতিমালাতে মেধাবী, দরিদ্র এবং মুক্তিযোদ্ধা কোঠায় যে কোঠাটি আছে সেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেরকম দিচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে। শুধু তাই নয়, আজকের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু এই প্রতিবেদনটি প্রতিবার তাদের ইউজিসিতে প্রতি বছর শেষে বলুন শুধু পার্সেন্টেজটা বলে যান প্লিজ। এই জায়গাটি আমি বলছি যে ইউজিসি কর্তৃক তাদের একটি রিপোর্ট পেশ করতে, যে তাদের যে নির্দিষ্ট কোঠা, অর্থাৎ আজকে আমাদের যেমন আমি যদি বলি আমরা যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠান, আমাদেরকেও কিন্তু 5% একটি অংশ এখানে কিন্তু দরিদ্র, মেধাবী এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আপনি বলেছেন যে এই অংশটি দেখাতে, এটি হচ্ছে সেই অংশ। শুধু তাই নয়, আজকে যদি একটু ইউজিসির অ্যাক্টটি যদি একটু লক্ষ্য করেন, তাহলে একটু লক্ষ্য করে দেখবেন যে এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এরকম আছে যে এই যে প্রতিবেদনটি এটি প্রতি বছর শেষে তাদের ইউজিসিতে প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য বাধ্য। সুতরাং আজকে ইউজিসিও কিন্তু নিয়ন্ত্রণ করছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এই মানটি নিশ্চিত করছে কিনা। আমরা একটা সর্বশেষ প্রশ্ন, সংক্ষেপে প্রশ্ন করবেন। বেসরকারি শিক্ষা আজকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে সকল শিক্ষার্থী পাশ করছে তাদের শিক্ষার্থী দিতে যেয়ে তারা কি শিক্ষার বাণিজ্যিকরণটি করবে কিনা একটু ব্যাখ্যা করে যাবেন। আজকে শিক্ষা ব্যবস্থায় সরকারও কিন্তু টাকা দিচ্ছে, অর্থাৎ সরকারি শিক্ষার ফলে যে খরচটি হচ্ছে সেটা সরকার বহন করছে সরকারি ছাত্রদের জন্য, কিন্তু বেসরকারি শিক্ষার জন্য তো একটি খরচ দরকার, অর্থাৎ সেখানে তো শিক্ষা ছাড়া, টাকা ছাড়া তো বেসরকারি শিক্ষা প্রদান করা সম্ভব নয়। ঠিক সেই জায়গাটিতে কিন্তু বাণিজ্যিকরণ না, যেই টাকাটি দরকার আমরা দেখি বিভিন্ন ধরনের ট্রাস্ট বোর্ড কাজ করছে যেটি লভ্যাংশ ছাড়া বিজনেস করছে, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা থেকে
মানুষের চাহিদা পূরণের জন্য তারা এগিয়ে আসছে। আর এই সকল বেসরকারি প্রতিষ্ঠান কারা তৈরি করছে? আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, এরকম বিশ্ববিদ্যালয় সব প্রতিটি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু তৈরি করছে শিক্ষা অনুরাগী এবং যারা শিক্ষাবিদ আছে তাদের দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। শুধু তাই না, আজকে যদি আমরা একটু লক্ষ্য করি তবে ইউজিসি অ্যাক্টের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোটি আছে সেখানে প্রতিটি কাঠামো কিন্তু আজকে ইউজিসি কর্তৃক প্রদর্শন করা হচ্ছে। এবং আমাদের কিন্তু আজকে শিক্ষানীতির ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক ক্ষেত্রে যে কথাটি বলেছিলাম যে পাঠ্যক্রম পরিকল্পনা, পাঠ্যক্রম বাস্তবায়ন এবং পরীক্ষণ ও মূল্যায়ন, এই তিনটি কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান একই মানছে। সুতরাং এ ধরনের কোনো বৈষম্য সৃষ্টি হচ্ছে না, বরং আমাদের যে 16 কোটি জনগণ আছে এই 16 কোটি জনগণের যে ধর্মবর্ণ বৈষম্য ভুলে যে সবার জন্য যে শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, সেই কাজটি কিন্তু আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি করে আছে। উপরন্তু যার জন্য কিন্তু মাননীয় স্পিকার আজকে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের শিক্ষার আজকে শিক্ষা ঊর্ধ্বমুখীতে। শুধু তাই না, কিন্তু আমরা এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি, কারণ হচ্ছে আজকে শিক্ষাতে এই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। মানে যদি একটু পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করবো যে আজকে কিন্তু মানে বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কিন্তু 1,04,18টি, সেই জায়গায় কিন্তু সরকারি মাত্র 36,672টি, অপরদিকে বেসরকারি 42,752টি। আর এইদিকে নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু 1800টি প্রাথমিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে কিন্তু বেসরকারি, নিম্ন মাধ্যমিক সবগুলো কিন্তু বেসরকারি। সুতরাং সরকারের পাশাপাশি যে সরকারের যে আমাদের যে শিক্ষার ঊর্ধ্বমুখী দরকার, সেটা সহায়ক ভূমিকা হিসাবে বেসরকারি প্রতিষ্ঠান আজকে আমাদের কাজ করে যাচ্ছে। অতএব আজকে এটা প্রতীয়মান যে আজকের এই প্রস্তাবটি এটাই প্রমাণ করছে যে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না, যেটা বিরোধী দল এখন পর্যন্ত দেখাচ্ছে না যে কোন জায়গায় সৃষ্টি করছে। সুতরাং আমাদের আজকে এই প্রস্তাবটি সংসদে গিয়ে যাবে, এই দাবি রেখে আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আবার ধন্যবাদ। এই ছায়া সংসদের শিক্ষামন্ত্রীকে, যেখানে দরিদ্র মেধাবী কোটা রয়েছে, মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, লভ্যাংশ ছাড়া তারা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সরকারের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার বিনিয়োগে আগ্রহী হচ্ছে। সুতরাং একে অনুৎসাহিত করার কোনো কারণ নাই। এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার দাবি রেখে শিক্ষামন্ত্রী তার বক্তব্য শেষ করেছেন। আমরা ছায়া সংসদে এবারে শুনবো আজকের এই প্রতিযোগিতার মাননীয় বিরোধী দলীয় উপনেতা আজমেরী স্বর্ণার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করতে হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীর একটি যুক্তি খণ্ডন দিয়ে। তিনি জিজ্ঞেস করে গেলেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার্থীরা কি খরচ দিয়ে কি পড়াশোনা করে না? মাননীয় সরকারি দল, আপনাদের কাছে আমরা এটাই বলতে চাচ্ছি যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে খরচের যে ব্যাপক একটা বৈষম্য, সেই বৈষম্যটার কথাই কিন্তু আজকে এই মহান সংসদে আমরা বলতে চাচ্ছি। গত কয়েকদিন যাবত যখন পত্রিকা উল্টানোই যায় না, পত্রিকা উল্টালেই যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভয়ানক অনিয়ম, দুর্নীতি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে যে ব্যাপক প্রতারণা করে যাচ্ছে, এগুলি যখন বিস্তারিত বিবরণ পাওয়া যায় পত্রিকার পাতাটি উল্টালেই, ঠিক সেই মুহূর্তে সরকারি দল একটি প্রস্তাব তুলল যে বেসরকারি শিক্ষা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না। মাননীয় স্পিকার, সম্প্রতি একটি জরিপে প্রকাশিত হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাসাইনমেন্ট না করেও কেবল 100 টাকা সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে দিলে অ্যাসাইনমেন্টের পুরো নাম্বারটি পেয়ে যাওয়া যায়। পরীক্ষায় অংশগ্রহণ না করে কিংবা পরীক্ষার খাতায় কিছু না লিখে একটি সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় যদি আপনি সংশ্লিষ্ট শিক্ষককে দেন দামি উপহার কিংবা নগদ অর্থ। জি, আমরা একটা প্রশ্ন নেই। স্পষ্ট একটি প্রশ্ন। আজকে খরচের ব্যবধানের কথা বললেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14-15 বাজেটে 374 কোটি টাকা বাজেট করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কম হয়ে থাকে সেটাও কি বৈষম্য? উত্তর দিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেহেতু কিছু মানের দিক দিয়ে কিছু বৈষম্য আছে কিংবা মানের দিক দিয়ে কিছু বৈষম্য কিংবা মাননীয় স্পিকার তাদের শিক্ষার্থীদের মানে কম বেশির মধ্যে যেহেতু কিছু বৈষম্য রয়েছে, কিছু বিভাগের ক্ষেত্রে কিছু বৈষম্য রয়েছে, অতএব তাদের বাজেটের দিকে কিছুটা পার্থক্য থাকতেই পারে। এটা যে কথাগুলো বললাম অ্যাসাইনমেন্টের কিংবা পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য, এত সব কষ্ট কিন্তু আপনাকে করতেই হবে না। যদি আপনি 50,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে পারেন, তবে আপনি বাংলাদেশের বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে পেয়ে যাবেন একটি ভুয়া সার্টিফিকেট, যেটি দেখতে হবে হুবহু আসল সার্টিফিকেটের মতো। পার্থক্যটা কেউ ধরতেই পারবে না। এই হচ্ছে বাংলাদেশের বেসরকারি শিক্ষার অবস্থা। নো কোশ্চেন প্লিজ। বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগ পরিচালনা করার জন্য দরকার হয় কমপক্ষে একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক এবং অন্তত একজন প্রভাষক। কিন্তু বাংলাদেশের বর্তমানে 79টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবগুলো মিলিয়েও কোনো একটি বিভাগে আপনি 79 জন প্রভাষকও পাবেন না। মাননীয় স্পিকার, প্রশ্ন রাখতে চাই সরকারি দলের কাছে যে যেখানে কিনা যোগ্য মানসম্মত শিক্ষকেরই অভাব, সেখানে শিক্ষার গুণগত মান তারা কি করে বজায় রাখবেন? গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কথা যেখানে চিন্তাই করা যায় না, সেখানে গবেষণার কথা চিন্তা করতে পারে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তারা গবেষণার জন্য কোনো বরাদ্দই তারা রাখে না। এসব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট মূল্য আজ প্রশ্নাতীত, কেননা বিসিএস সহ সরকারি চাকরিগুলোতে তাদেরকে পাওয়াই যাচ্ছে না। মাননীয় স্পিকার, আইনে শাখা ক্যাম্পাস সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে 140টি পর্যন্ত শাখা ক্যাম্পাস রয়েছে। 140টি শাখা ক্যাম্পাস দিয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ আপনি কি করে ঠেকাবেন? দয়া করে আপনি উত্তর দিয়ে যাবেন। নীতিমালায় বলা হয়েছে
বিশ্ববিদ্যালয় হবে একটি অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু বর্তমান বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে একটি অতি লাভজনক ব্যবসা। মাননীয় স্পিকার, বক্তব্য শেষ করব 90 দশকের একটি জ্বালাময়ী স্লোগান দিয়ে, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। আর বর্তমান সময়ের স্লোগান হচ্ছে বৈষম্য নিপাত যাক, বেসরকারি শিক্ষা মুক্তি পাক। ধন্যবাদ সকলকে। আসলে বেসরকারি শিক্ষা মুক্তি পাবে কিনা সেটি একটি বড় প্রশ্ন। অবশ্যই বেসরকারি শিক্ষা আমাদের এই বাংলাদেশে এটা কন্ট্রিবিউট করছে, কিন্তু আজকে বিরোধী দলের উপনেতা যেটি বলে গেলেন যে আমরা সর্বক্ষেত্রেই নম্বর পাওয়ার জন্য যে প্রক্রিয়া, যেখানে গবেষণা করার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই, লাইব্রেরি নেই, এই প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এই বেসরকারি শিক্ষা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং তিনিও দাবি করলেন যাতে এই প্রস্তাবটি সংসদে গৃহীত না হয়। আমরা শুনছি আমাদের আজকের এই 4 সংসদের বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষায় কোনো বৈষম্য সৃষ্টি করছে কিনা। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই 4 সংসদের মাননীয় সংসদ সদস্য সরকারি দলের অভিজিৎ কর্মকারের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে বিরোধী দল সত্যি সেলুকাজের জগতে রয়েছে। মাননীয় স্পিকার, যখন বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা ব্যবস্থায় কোনো বৈষম্য সৃষ্টি করছে না, মাননীয় স্পিকার লক্ষ্য করুন যে সুযোগটি তৈরি করে দিচ্ছে। মাননীয় স্পিকার, আজকে যদি বেসরকারি শিক্ষাটি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, তাহলে 16 কোটি যে জনগোষ্ঠী রয়েছে তারা কোথায় গিয়ে শিক্ষা পাবে? মাননীয় স্পিকার, সেই জিনিসটি নিশ্চিত করবে কে? এই বিষয়টি তারা পরিষ্কার করে দিতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, মাননীয় স্পিকার সংশোধনী 2010 কোথায় বলা আছে মাননীয় স্পিকার যে আজকে কোচিং ব্যবস্থাটি মাননীয় স্পিকার বেসরকারি শিক্ষার অন্তর্ভুক্ত। মাননীয় স্পিকার, অর্থাৎ আজকে তারা না জেনে না বুঝে কথা বলছে। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বেসরকারি শিক্ষা না থাকলে শিক্ষিতের হার আজকে কত শতাংশ থাকতো মাননীয় স্পিকার? বেসরকারি শিক্ষার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো অগ্রগতি সাধিত হয়নি মাননীয় স্পিকার, এটি তাদেরকে প্রমাণ করে যেতে হবে মাননীয় স্পিকার। বেসরকারি শিক্ষার ফলে সাংবিধানিক 28 নং অনুচ্ছেদের আলোকে বৈষম্য শোষণের শিকার কারা মাননীয় স্পিকার, সেই বিষয়টি মাননীয় স্পিকার আজকে পরিষ্কার করে যেতে হবে। যখন প্রধানমন্ত্রী তার সংজ্ঞানে বলে যায় মাননীয় স্পিকার, আজকে শিক্ষা ব্যবস্থায় 3টি স্তর রয়েছে মাননীয় স্পিকার, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ শিক্ষা। মাননীয় স্পিকার, আজকে প্রাথমিক স্তরের দিকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার। আজকে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণটি মাননীয় স্পিকার আমার দলের মন্ত্রী দিয়ে গিয়েছেন মাননীয় স্পিকার, অর্থাৎ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যার চেয়ে সরকারি বিদ্যালয়ের একটু অপেক্ষা করুন। আমরা একটা প্রশ্ন নেব, মাননীয় বিরোধী দলের নেতা আপনি আপনার প্রশ্নটি করুন। আজকে কেন বিসিএস এর মতো জায়গাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা খুবই কেন কম? ধন্যবাদ মাননীয় স্পিকার, একটি সুন্দর প্রশ্ন করেছেন মাননীয় স্পিকার। এই বছর জুডিশিয়ারি পরীক্ষায় মাননীয় স্পিকার যে প্রথম হয়েছে মাননীয় স্পিকার, সে কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মাননীয় স্পিকার। আজকে জুডিশিয়ারি পরীক্ষাগুলোতে মাননীয় স্পিকার বেসরকারি প্রতিষ্ঠান থেকে কত শিক্ষার্থী মাননীয় স্পিকার সুযোগ পাচ্ছে মাননীয় স্পিকার, সেই পরিসংখ্যানটি প্রাথমিক স্তরে মাননীয় স্পিকার ব্র্যাকের শিক্ষা কর্মসূচি বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সেকুলার শিক্ষা পদ্ধতি। এই কর্মসূচি 16,200 প্রাথমিক বিদ্যালয়, 23,615টি উপ আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এগুলোর মধ্যে মাননীয় স্পিকার 4,052টি স্কুল রয়েছে মাননীয় স্পিকার, এবং আজকে জিএসসি পরীক্ষাতে তাদের পাশের হার মাননীয় স্পিকার সাধারণ শিক্ষার্থীর চাইতে বেশি মাননীয় স্পিকার। আজকে শিক্ষা তৈরির ব্যবস্থাটি করে দিচ্ছে মাননীয় স্পিকার, অর্থাৎ আজকে মাননীয় স্পিকার তাদের ভাষ্যমতে বেসরকারি শিক্ষা যদি বৈষম্য করে দেয়, অর্থাৎ আজকে যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে চাচ্ছে। জি, আপনারা কে তুলবেন? জি, মাননীয় সদস্য আপনি তুলুন। জি, দেশে 79টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালু আছে, প্রতিটিতে কমপক্ষে 4টি করে ফ্যাকাল্টি রয়েছে, বিভাগ রয়েছে 6টি থেকে। আপনার প্রশ্নই করতে হবে। আপনি এখন আমার কথা, প্রতিটি বিভাগ চালানোর জন্য একজন করে প্রভাষক দরকার, কিন্তু প্রত্যেক বিষয়ে এদেশে 79টি প্রভাষক নেই, তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো চলছে কি করে? মাননীয় স্পিকার অত্যন্ত হাস্যকর একটি প্রশ্ন করলেন মাননীয় স্পিকার। এই যে মাননীয় স্পিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন যেখানে বলা রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে মাননীয় স্পিকার তার কর্মটি পরিচালনা করবে, অর্থাৎ আজকে একটি হাস্যকর প্রশ্ন উত্থাপন করলেন যার কোনো ভিত্তি এই সংসদে নেই মাননীয় স্পিকার। আজকে বৈষম্য সৃষ্টি করছে কি করছে না এই জায়গাটি নিয়ে বিতর্ক হচ্ছে মাননীয় স্পিকার। আজকে বেসরকারি শিক্ষা ব্যবস্থাটি মাননীয় স্পিকার আমাদেরকে শিক্ষার সুযোগ করে দিচ্ছে, যার ফলে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করতে পেরেছি মাননীয় স্পিকার। আজকে নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে মাননীয় স্পিকার। তারা শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললেন মাননীয় স্পিকার, উচ্চ মাধ্যমিক ছাত্রীও কিন্তু মাননীয় স্পিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়। আজকে নটরডেম কলেজ, আজকে মাননীয় স্পিকার মণিপুর স্কুল মাননীয় স্পিকার, এটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত মাননীয় স্পিকার? আজকে তাদের এই বিষয়টি জেনে বিতর্ক করতে আসা উচিত ছিল মাননীয় স্পিকার, অর্থাৎ আজকে সেই বিষয়টি তারা না জেনে বুঝে কথা বললেন মাননীয় স্পিকার। অর্থাৎ আজকে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হবে মাননীয় স্পিকার, না হলে মাননীয় স্পিকার বাংলাদেশের অধিকাংশ লোক মাননীয় স্পিকার অশিক্ষিত রয়ে যাবে মাননীয় স্পিকার। আজকে তাদের বক্তব্য এটি প্রমাণ করে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় সদস্য আপনাকে বক্তব্যের জন্য। বাংলাদেশে বেসরকারি শিক্ষার হার বৃদ্ধিতে অকল্পনীয়ভাবে কাজ করে যাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে নটরডেম কলেজ, মণিপুর স্কুলের মতো স্কুলের উদাহরণ দিয়ে বলেছে এগুলি কি সরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে চলছে। সুতরাং বেসরকারি শিক্ষার সার্বিক সমালোচনা না করে এর উন্নয়নের জন্য আপনারা সহযোগিতা করুন।
করুন, হাত বাড়িয়ে দেন, বিরোধী দলের প্রতি তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন এবং অনুরোধ করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো এবার সদস্য মাননীয় বিরোধী দলের আহ্বান করছি মাননীয় সদস্য বিরোধী দলের আফরোজা আক্তার পাপিয়াকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে আমরা শিক্ষার বৈষম্য নিয়ে কথা বলতে আসছি, ঠিক সেই সময় আজকে সরকার দলীয় সংসদ সদস্য বলছেন বর্ণ বৈষম্যর কথা, বড়ই হাস্যকর। মাননীয় স্পিকার, গত 3 জুলাই একটি পত্রিকার শিরোনাম ছিল 3টি বিশ্ববিদ্যালয়ে 6 জন ভিসি। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইভাইস, প্রাইম ও দারুল ইহসান। এই নিয়ে আদালতে মামলাও হয়েছে, মামলা চলছে। যতদিন মামলা নিষ্পত্তি না হবে ততদিন সনদ ব্যবসাও চলবে। এই হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা। মাননীয় স্পিকার, একটু চোখ কান খোলা রাখলেই সরকারি দল এই সমস্ত খবরগুলো হয়তো পেতেন। গত 8 জুলাই 2014 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ইফতেখার উদ্দিন চৌধুরী দৈনিক ইত্তেফাকে বলে, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে এমন সদস্য আছে যাদের স্কুল কমিটির সদস্য হিসেবে থাকার যোগ্যতাটুকু নেই। মাননীয় স্পিকার, আজকে যখন সরকারি দলের মন্ত্রী এসে নানা গুজব এবং রূপকথার গল্প শুনিয়ে গেলেন, তখন তাকে আমার বলতে ইচ্ছে করছে, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল কোর্স চালু হয়েছে তাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ল্যাব নেই। মাননীয় স্পিকার, অথচ টেক্সটাইল বিষয়ে ল্যাব ছাড়া হবেই না। এই হচ্ছে আমাদের বেসরকারি শিক্ষা ব্যবস্থার গবেষণার উন্নয়নের জোয়ার। মাননীয় স্পিকার, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আনু মোহাম্মদ বলে, কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদে বাকি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়ের কাতারেই ফেলা যায় না। মাননীয় স্পিকার, আপনারা কি প্রশ্ন করবেন? জি, মাননীয় সংসদ নেতা। পিইউবিটি যখন কিছুদিন আগে চিটং ইউনিভার্সিটিতে রোবট দৌড়ে চ্যাম্পিয়ন হয়ে আসে, ঠিক সেই সময় আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানটি শিক্ষার মান কোথায় যায়? মাননীয় স্পিকার, আমি আনু মোহাম্মদের সেই কথাটি আবার মনে করে দিতে চাই, কয়েকটি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নেই। আমরা কিন্তু স্বীকার করেছি কয়েকটি বিশ্ববিদ্যালয় আছে। মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে চলে যাচ্ছি। আজকে সরকার দলীয় সংসদ সদস্য অনেক রূপকথার গল্পই আমাদের শুনিয়ে গেলেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ কোনো রূপকথার দেশ নয়। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সকল শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা নিশ্চিত করা কঠিন। তাই 1992 সালে সরকার চালু করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন। কিন্তু কাগজে কলমে ভালো ফলাফল দেখালেও মেধার যে বৈষম্যটি বৃদ্ধি পাচ্ছে তা আজ প্রমাণিত সত্য। একটু লক্ষ্য করুন, ইউজিসির হিসাব মতে 2010 সালে দেশে 30টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং দেশের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ছিল 4,04,854টি এবং 51টি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ছিল 1,14,512টি। এখন কথা হলো, প্রতিপক্ষ যেই শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল না, সে স্বাভাবিকভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগটি নেবে। এখন আবার প্রশ্ন, তৃণমূলের একজন সুবিধা বঞ্চিত শিক্ষার্থী কি আজকে ওই 1,14,512 জনের একজন হতে পারছে? মাননীয় স্পিকার, আশা করি এর যথাযথ উত্তরটি আজকে আপনারা দিয়ে যাবেন। আবার শিক্ষার গুণগত মানের দিকে যদি আসি, তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। ইউজিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ শিক্ষক নিয়োগ না করে সবেমাত্র পাশ করা শিক্ষার্থীদের দ্বারা পাঠদান করাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মান উন্নত দেখানোর জন্য অবৈধভাবে বিভিন্ন শিক্ষকের নাম ব্যবহার এবং ক্ষেত্র বিশেষে শিক্ষকদের না জানিয়ে তাদের সিভি পর্যন্ত ব্যবহার করছে। মাননীয় স্পিকার, ভুয়া পিএইচডি আজকে তারা ব্যবহার করছে, পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করছে। মাননীয় স্পিকার, 27টি বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্যই নেই। আরও জেনে আপনি অবাক হবেন মাননীয় স্পিকার, একটি বিশ্ববিদ্যালয় 30 জন শিক্ষার্থীর কাছ থেকে 3 লক্ষ করে টাকা নেওয়ার বিনিময়ে তাদের ভুয়া সনদ প্রদান করেছে। মাননীয় স্পিকার, একটু গবেষণা কর্মের দিকে একটু লক্ষ্য করুন। মাননীয় স্পিকার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম নেই বললেই চলে। 2009 সালে 51টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 20টি বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণার টাকাই খরচ করা হয়নি। মাননীয় স্পিকার, অথচ কোয়ালিটি এডুকেশন বলে এরাই বিজ্ঞাপন বেশি দেয়, একেই বলে ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট। মাননীয় স্পিকার, তাই যদি না হবে তবে কেন বেসরকারি ডিগ্রিধারীরা আজকে বিসিএস এর মতো জায়গায় তুলনামূলকভাবে পিছিয়ে? শিক্ষার মান বৃদ্ধি না করে তারা ক্লাসরুমে। মাননীয় সদস্য, আমরা একটু প্রশ্ন নেই, যে আপনার সময় আছে। জি, আচ্ছা, প্রশ্নটি হচ্ছে, বেসরকারি শিক্ষার মধ্যে শুধুমাত্র কি বিশ্ববিদ্যালয় রয়েছে, আর কোনো প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি নেই, কারিগরি? একটু বক্তব্য দিয়ে যাবেন। কেউ বক্তব্য দেননি। আজকে আমার দলের দ্বিতীয় বক্তা এসে সেই ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোর কথা আলোচনা করে গেছে। এখন আমি আমার মূল বক্তব্যে যাচ্ছি। মাননীয় স্পিকার, শিক্ষার মান বৃদ্ধি না করে তারা ক্লাসরুমের সৌন্দর্য বর্ধন ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস তৈরিতে বেশি ব্যস্ত। অভিভাবকদের এসি রুমে বসিয়ে হট বার্গার আর কোক খাইয়ে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, এরপরেও কি আপনার মনে হয় না আজকে বেসরকারি শিক্ষার লাগাম কি আজকে টেনে ধরা দরকার? মাননীয় স্পিকার, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা তো আজকে এসি রুমে বসে ক্লাস করতে চায় না, তারা শুধু চায় তাদের সাধ্যের মধ্যে একটি ভালো বিষয়ে পড়বার সুযোগ। আজকে বেসরকারি শিক্ষা যদি সেবার মানসিকতা নিয়ে শিক্ষা দিত, তবে কেন তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের জন্য তারা জেলা উপজেলাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছে না? আজকে এর উত্তরটিও আপনাদের দিয়ে যেতে হবে। একটু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 79টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 56টি বিশ্ববিদ্যালয় ঢাকায় অবস্থিত, অর্থাৎ তারা শুধু আজকে উচ্চবিত্তদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করে দিচ্ছে। এটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচাইতে বড় বৈষম্য। মাননীয় স্পিকার, আমি আরেকটি বলে যেতে চাই, একটু টিআইবির। মাননীয় স্পিকার, টিআইবি একটি গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, অর্থের বিনিময়ে সনদ বিক্রি সহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। টিআইবির এই প্রতিবেদন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আজকে স্বয়ং শিক্ষা মন্ত্রণালয়। আজকে আমাদের সরকারি দলের উচিত ছিল অভিযোগগুলো তদন্ত করা। শিক্ষার সঙ্গে নীতিনৈতিকতা ও জাতির মেধা সম্পদ বিকাশ জড়িত।
তাই এই জনবিরোধী প্রস্তাবটি যেন এই মহান সংসদে গৃহীত না হয়। আর মাননীয় স্পিকার, শুধু একটি কথাই বলতে চাই, মানুষ বাঁচে আশায় আর দেশ বাঁচে ভালোবাসায়। তাই ওই দেশের 16 কোটি মানুষের জন্য আজকে যেন এই জনবিরোধী প্রস্তাবটি এই সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সবাইকে নিয়ে মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়, একটা ভালো স্লোগান শুনলাম আমরা চাই যে আজকে যারা বিরোধী স্থানে রয়েছে এবং যারা সরকারি স্থানে অবস্থান করছে, আমাদের রিয়েল সংসদে গিয়ে এই যে ভালোবাসার কথা, মানুষের আশার কথা শোনাবে, এবং তাহলেই কিন্তু আমরা আমাদের যে প্রকৃত যে দেশপ্রেম, সেই দেশপ্রেম আমরা ফুটে তুলতে দেখতে পাবো। আমরা আগে দেখেছি যে আমাদের এখানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে রয়েছেন বেসরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য দেওয়ার জন্য, এবং এই ব্যবস্থা আমাদের কোনো বৈষম্য সৃষ্টি করছে কিনা সে বিষয়ে আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আমরা শুনবো তার কাছ থেকে তার বক্তব্য। তবে তার আগে আরও কিছুক্ষণ যুক্তি খণ্ডন শুনে নেই। যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি মাননীয় বিরোধী দলের নেতা আসমা আক্তার বন্যাকে 2 মিনিট তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে দ্বিতীয়বার যুক্তি খণ্ডন পর্বে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে এই 6 জন বক্তার বক্তব্য শেষে বর্তমানে এই সংসদে যে অবস্থাটি বিরাজ করছে তা যদি আমি আজকে পরিষ্কার করি, তবে এই বিষয়টি পরিষ্কার হচ্ছে আজকে সরকার দল থেকে বলছে যে বেসরকারি শিক্ষা আজকে যত উচ্চ মাধ্যমিক পর্যায়ে যত শিক্ষার্থী পাশ করছে তাদের শিক্ষার সুযোগটি করে দিচ্ছে। মাননীয় স্পিকার, সেই শিক্ষার সুযোগটি করে দেওয়ার সাথে আজকে আমাদের দলের কোনো বিরোধিতা নাই। আজকে আমাদের বিরোধিতার জায়গাটি কোথায় মাননীয় স্পিকার জানেন? আমাদের বিরোধিতার জায়গাটি হচ্ছে আজকে যখন তারা বৈষম্যটি তৈরি করছে, আজকে তারা বিউবিটির কথা বলে গেলেন, আজকে তারা ব্র্যাক ইউনিভার্সিটির কথা বলে গেলেন। মাননীয় স্পিকার, আজকে এই বিউবিটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে একজন তৃণমূল পর্যায়ের মেধাবী শিক্ষার্থী কি সেইখানে পড়ার সুযোগটি পাচ্ছে কিনা মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার, আজকে তার ভর্তি ফি এবং বেতনের নামে মাননীয় স্পিকার যে বেতনটি এবং ভর্তি ফিটি নিয়েছে মাননীয় স্পিকার, সেটি আজকে আমাদের বাংলাদেশের উন্নয়নশীল একটি দেশের নিম্নবিত্ত পরিবারের জন্য সেটি যথেষ্ট কিনা মাননীয় স্পিকার? আজকে প্রধানমন্ত্রী আশা করি তার যুক্তি খণ্ডন পর্বে উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকে তারা সেশন জটের কথা বলে গেলেন। সেশন জট থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে শিক্ষার্থীরা আজকে বেসরকারি শিক্ষার দিকে ধাবিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমরাও মেনে নিচ্ছি যে সরকারি শিক্ষা ব্যবস্থা সেশন জট রয়েছে, কিন্তু মাননীয় স্পিকার সেই সেশন জট দূর করতে গিয়ে আজকে বেসরকারি শিক্ষা কি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দিচ্ছে কিনা? যদি দিয়ে থাকে মাননীয় স্পিকার, তাহলে লক্ষ্য করুন গণমাধ্যমে প্রকাশিত একটি পত্রিকায় উল্লেখ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে কেরানি পোস্টে চাকরি নেওয়ার জন্য মাননীয় স্পিকার যখন যায় তখন তার সেই সার্টিফিকেট নিয়ে প্রশ্নটি তোলে মাননীয় স্পিকার। যখন একটি শিক্ষার্থী কেরানি পোস্টে চাকরি নেওয়ার জন্য যখন তার সার্টিফিকেট প্রশ্নটি তোলে মাননীয় স্পিকার, তখন সেই বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য ছাড়া আর কি বা দিচ্ছে? মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন আমরা নাকি আজকে কোনো মাধ্যমিক, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা নিয়ে কোনো কথা বলিনি। মাননীয় স্পিকার, আজকে আমরা কিন্ডারগার্টেন স্কুলের কথা বলে গেছি, ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলে গেছি। মানুষকে আজকে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে? যখন শিক্ষার্থীর ধারণ ক্ষমতা এবং তার মেধাটিকে যাচাই না করে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোর মালিকগুলো কী করছে? তাদের ঘাড়ে তুলে দিচ্ছে অনেকগুলো বই মাননীয় স্পিকার। সেই বইয়ের ভারে আজকে তারা নুজ্জ হয়ে পড়ছে মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার, আমরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর দিকে তাকাই তাহলে সেখানে কী করা হচ্ছে মাননীয় স্পিকার? আমার প্রিয় নামটি মা, সেই মাকে আজকে মাননীয় স্পিকার আমার ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে হচ্ছে মম। মাননীয় স্পিকার, এই যখন বেসরকারি শিক্ষা ব্যবস্থা শিক্ষা বৈষম্য, তখন আজকে সরকারি দল বলছে বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করছে না। মাননীয় স্পিকার, শেষ করবো শেষ একটি কথা দিয়ে, তা হচ্ছে মানুষের বিবেক পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত। তাই আমি আজকে সরকারি দল সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল মালিককে আহ্বান জানাবো, আজকে আপনারা বিবেকের ডাকে সাড়া দিন। আজকে আপনারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করুন, শিক্ষার গুণগত মানটি রক্ষা করুন এবং মূল্যবোধগত বৈষম্যটি দূর করুন। তবেই আজকে বেসরকারি শিক্ষার বৈষম্যটি দূর হবে এবং দেশের মানুষ, দেশের সকল শিক্ষার্থী একটি বৈষম্যহীন শিক্ষা পাবে। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি যেন এই মহান সংসদে গৃহীত না হয়। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকলকে নিয়ত শুভেচ্ছা। বিবেকের আদালতে ছেড়ে দিলেন এই বিচারের দায়িত্ব। তবে আজকে বিচারের জন্য সম্মানিত বিচারকরা আছেন, তারা বিচার করবেন এবং আমরা আর খানিক পরেই সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শেষে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। আমরা শুনবো সবশেষ বক্তা মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীর কাছ থেকে রিবাটাল সেশনে তার বক্তব্য। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। বিবেকের আদালতে ছেড়ে দিলেন। মাননীয় স্পিকার, শুরু করছে মানুষের চাহিদা দিয়ে। আজকে বৈষম্য নিয়ে কথা বলেছিলাম, আজকে জনগণের চাহিদাটি কি সেই অনুযায়ী আমরা দিতে পারছি কিনা। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন আজকে ভিন্ন ভিন্ন চাহিদাটি রয়েছে, তাকে কি জোর করেই বেসরকারি শিক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার? আর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে বেসরকারি শিক্ষাকে তাদেরকে জোর জবরদস্তি করছে অথবা কার কাছ থেকে অধিকারটা সে কেড়ে নিয়েছে, সেটি ছিল বৈষম্য। তারা আজকে যেটি দেখাচ্ছেন সেটি বৈসাদৃশ্য। আপনি আমি ভিন্ন চেয়ারে ভিন্ন অবস্থানে বসে আছি, দেখতে একরকম নয়, সেটি বৈষম্য। মাননীয় স্পিকার, এটি তো হতে পারে না। আজকে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কথা বলছি মাননীয় স্পিকার। সেক্ষেত্রে কি করছে আজকে মাননীয় স্পিকার? একটি তথ্যের সঙ্গে থাকার বারবার কথা বলেছেন। আজকে যদি একটু শিক্ষানীতির সঙ্গে থাকতেন অনেকগুলো ইনফরমেশন জানতে পারতেন। মাননীয় স্পিকার, আজকে যে বক্তব্য দিয়েছেন 79 জন প্রভাষক নেই, আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস এন্ড টেকনোলজিতে 300 জন প্রভাষক রয়েছে মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার বলেছেন, প্রশ্ন করেছেন আজকে কোন কোন সুবিধা কোঠা পদ্ধতি রয়েছে কিনা। আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস এন্ড টেকনোলজি বিএবিডিতে মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে, ওয়েবার দেওয়া হচ্ছে, বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় ঠিক এরকম এবং ইউজিসি সেটা নিয়ন্ত্রণ করছে বছর শেষে। আমরা করছি কিনা জবাবদিহিতা, স্বচ্ছতা বেশি করে নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি
শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নয়। আর যেদিকে মাননীয় স্পিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির মতো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে মাননীয় স্পিকার সার্টিফিকেট বাণিজ্যের কথা মাননীয় স্পিকার 8-9 সেশনে 300 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী ছিল মাননীয় স্পিকার, সেটি মাননীয় স্পিকার কি মাননীয় স্পিকার আজকে বললেন ইংরেজি শিক্ষার কথা, মানারাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাননীয় স্পিকার, সেখানে আজকে মাদ্রাসা শিক্ষার্থীদের ইংলিশ ভার্সনে পড়ানোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন ওয়েবার এবং বিভিন্ন সুবিধা দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। বললেন মম ড্যাডের কথা মাননীয় স্পিকার, আজকে যদি জনগণের চাহিদাটি থাকে সেখানে তো আমরা বাধা প্রদান করছি না, আজকে জোর করে কাউকে ইংরেজি শিক্ষাটি দেওয়া হচ্ছে না, বা জোর করে বেসরকারি শিক্ষা, আজকে যে 9000-এর মতো মাদ্রাসা রয়েছে বেসরকারি, যেখানে 3টি মাত্র আজকে রয়েছে মাননীয় স্পিকার সরকারি, সেই স্থানে তো আজকে জোর করে মাদ্রাসা শিক্ষাটি দেওয়া হচ্ছে না, সেটা যদি বেসরকারি শিক্ষা দিত তাহলে মাননীয় স্পিকার আমরা বলতাম মাননীয় স্পিকার এটা বৈষম্য, মাননীয় সেদিক থেকে এটা বৈষম্য নয়। আজকে বলেছেন আজকে শিক্ষার মানের কথা, প্রতিযোগিতার কথা, আজকে নাসাতে যখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন বিভিন্ন প্রতিযোগিতা প্রথম হয়ে আসে, ঠিক সে সময় শিক্ষার মানটি নিয়ে কোনো প্রশ্ন থাকে মাননীয় স্পিকার? কোনো প্রশ্ন থাকে না মাননীয় স্পিকার। আমরা বারবার বলছি যেটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিক শিক্ষা ব্যবস্থা এখন তেমন বৈষম্য নেই। ইবাইস ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটির কথা বলেছেন, সরকার সেখানে ব্যবস্থা নিয়েছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে বারবার বিভিন্ন প্রচারণা চালু হয়েছে। এরপর মাননীয় স্পিকার প্রকল্প বাস্তবায়ন, এগুলো নিয়ন্ত্রণের জন্য 12-13 অর্থ বছরে বাজেটে 86টি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে ইউজিসি 52টি, মাধ্যমিক উচ্চ শিক্ষা 16টি, শিক্ষা প্রকৌশল 9টি, কারিগরি শিক্ষা 5টি। অর্থাৎ এগুলো নিয়ন্ত্রণের জন্য মাননীয় স্পিকার সরকার ব্যবস্থা নিচ্ছে এবং সেই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। অর্থাৎ সর্বোপরি যেটা বলবো, বেসরকারি শিক্ষা আমাদের শিক্ষা অবস্থায় বৈষম্য সৃষ্টি করছে না, সে যেটি বলবো টাকা যার শিক্ষা তার বলেছেন, বলবো অধিকার যার প্রাপ্য তার, সেটি নিশ্চিত করছে এই সরকার। ধন্যবাদ সবাইকে। আমি জানি না আজকের এই প্রতিযোগিতার ফলাফল কি হবে, তবে এটুকু আমি উঁচু স্বরে বলতে পারি, আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষার জন্য, তাদের মেধার জন্য, তাদের উন্নয়নের জন্য যে সংগ্রামী ভূমিকা পালন করে, সেটি কিন্তু আজকের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম। তারা উভয় দলই কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থাপনা এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনার যদিও এদিক এবং ওদিক নিয়ে ব্যাখ্যা করেছে, কিন্তু তারা কিন্তু এক জায়গায় একই মিল ছিল। তারা হচ্ছে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যে উন্নতি, উন্নয়ন, শিক্ষার যে ধারাবাহিকভাবে এর উচ্চ শিখরে যাওয়া, সেটা কিন্তু তারা প্রত্যাশা করেছে। আমরা শুনছিলাম সরকারি এবং বিরোধী দলের উভয় দলের বক্তব্য। আমরা এবারে শুনব আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, অত্যন্ত বোদ্ধা ব্যক্তিত্ব ডক্টর আকবর আলী খানের বক্তব্য। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, এবং এই জন্য আমি উদ্যোক্তাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে বিতর্কের বিষয় সেটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, এবং এ নিয়ে দুই পক্ষই খুব ভালো আলোচনা করেছেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটিকে তুলে ধরেছেন। আমি উভয় পক্ষকেই অভিনন্দন জানাই। তবে যদি আমরা দেখি, বিতর্ক প্রায় সব বিষয়গুলি এসেছে, কিন্তু এখানে দুটি বিষয় হলো গুরুত্বপূর্ণ। একটা হলো শিক্ষা কি এবং বৈষম্য কি, এবং এই শিক্ষা কি এটা সম্পর্কে একদল প্রধানত বিশ্ববিদ্যালয় শিক্ষার উপরে জোর দিচ্ছিলেন, আরেক দল সকল ধরনের শিক্ষার উপরে জোর দিচ্ছিলেন। তো এখানে আসলে যদি সকল ধরনের শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এক ধরনের বক্তব্য হবে, আবার যদি শুধু বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আরেক দিকের মূল্যায়ন হবে। আর দ্বিতীয় যে সমস্যা, সে সমস্যা হলো যে বৈষম্যটা কি, সেটাও কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা অনেক পয়সা খরচ করে পড়েন, আবার বলা হচ্ছে যে তারা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কৃতকার্য হন না, সরকারি চাকরিতে সুযোগ পান না। তো তাহলে বৈষম্যটা কি সেটা সম্বন্ধেও কিন্তু সুস্পষ্ট হয়নি, এবং এই দুটি দুর্বলতার জন্য অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আসা সত্ত্বেও আর আমাদের পক্ষে সামগ্রিকভাবে সিদ্ধান্তে পৌঁছা অত্যন্ত শক্ত। আমরা যদি সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে দেখব মাদ্রাসা শিক্ষার কথা বলা হচ্ছিল। মাদ্রাসা শিক্ষা বেসরকারি শিক্ষা, কিন্তু তারা যে মূলধারার শিক্ষা তার চেয়ে নিচে। আবার বিশ্ববিদ্যালয়ের যে বেসরকারি শিক্ষা, তারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছেন। কাজেই এই অবস্থাতে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আর আরেকটি বড় সমস্যা যেটা, সেটা হলো যে বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে,
এখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় সবগুলো কিন্তু একই ধরনের বিশ্ববিদ্যালয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু ভালো আছে, অনেকগুলো খারাপ রয়েছে। আবার সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকেও যদি আমরা তাকাই তাহলে দেখব যে সব জায়গায় কিন্তু সমান সুযোগ নাই এবং সব জায়গার যে মান সেটাও কিন্তু সমান না। এখন সামগ্রিকভাবে যদি আমরা পরিস্থিতির দিকে তাকাই তাহলে আমরা দুটি সমস্যা দেখতে পাই। একটি সমস্যা হলো যে আমাদের দেশে সুশাসন এর অভাব ঘটছে এবং সুশাসনের অভাব ঘটার ফলে খাতায় একরকম লেখা থাকে, কাজে আরেক রকম হয়। যেমন আমি লক্ষ্য করছিলাম যে কোচিং সেন্টার নিয়ে বিতর্ক হচ্ছে। এখন কোচিং সেন্টার শিক্ষানীতিতে থাকুক না থাকুক, কোচিং সেন্টার কিন্তু জীবনের বাস্তবতায় রয়েছে, এটাকে কিন্তু অস্বীকার করার উপায় নেই। তো এরকম অনেক কিছু রয়েছে এবং দুর্নীতির যদি প্রশ্ন ওঠে সেই প্রশ্ন শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে উঠবে না, সরকারি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষেও উঠবে। কাজেই সরকারের সুশাসন যদি প্রতিষ্ঠা না করা যায় তাহলে পরে পদে পদে আমাদের এই ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এটা আমাদের জন্য একটা পরম দুর্ভাগ্য এবং বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে যদি সরকার সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সেগুলো ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে দাঁড়াতে পারে। সুতরাং সেখানে সরকারের সুদৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। আর সরকারি বিশ্ববিদ্যালয়ে যেখানে সরকার অর্থ ব্যয় করছেন সেখানে সেই ব্যয় যে কারণে অর্থ বরাদ্দ করা হয় সেজন্য যেন হয় সেটা নিশ্চিত করতে হবে। সুতরাং সামগ্রিকভাবে যে সুশাসন, সেই সুশাসন প্রতিষ্ঠা না করলে পরে আমরা এই অবস্থা থেকে মুক্তি পাব না। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আকবর আলী খানকে তার জ্ঞানগর্ভ বক্তব্যের জন্য। খারাপ লোকের সংখ্যা যদি বেড়েই চলে দেশে তাহলে দেশের মধ্যে যে সুশাসনের অভাব সেটি কিন্তু ঘটতে থাকবে। সুশাসনের প্রত্যাশা করেছেন, সুশাসন যদি দেশে আসে তাহলেই এ ধরনের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করে আমরা আমাদের সরকারি এবং বেসরকারি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আশা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে ত্রুটিগুলো রয়েছে সেগুলি সংশোধিত হয়ে আমাদের সরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে যেটি বলেছেন, স্যারও বলেছেন, শিক্ষার্থীরা বলেছেন, ত্রিমুখী একটা শিক্ষা ব্যবস্থা চলতেছে। আমরা বাংলা মাধ্যম শিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষা, আবার মাদ্রাসা শিক্ষা, ত্রিমুখী শিক্ষা চলছে এবং ত্রিমুখী শিক্ষার মধ্যে আবার দেখা যায় যে আমাদের যেটা ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যমের শিক্ষা রয়েছে সেখানে আবার একটু উচ্চ শ্রেণীর পড়া, আবার নিম্নবিত্তদের পড়া, এই ধরনের নানা রকম শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্য রয়েছে। সেগুলি আমাদের মোকাবেলা করে আমাদের কর্মমুখী শিক্ষার দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমরা যদি কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে না পারি, যেটা কাজে লাগে সেই শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যত ঢালাও সাজা হোক না কেন আমাদের সেটি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোনোভাবে আলোকবর্তিকা হিসাবে তারা পথ প্রদর্শন করতে পারবে না। আমরা ফলাফলের দিকে যাচ্ছি, যে ফলাফল আমাদের কাছে সম্মানিত বিচারক এইমাত্র দিয়েছেন। প্রস্তাবের যেটি ছিল বেসরকারি শিক্ষা ব্যবস্থা বৈষম্য সৃষ্টি করছে কিনা, এই প্রস্তাবের যারা পক্ষে আছেন তারা হা বলুন, যারা পক্ষে আছেন তারা হা বলুন, যারা পক্ষে আছে তারা হা বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ না ভোট। আমরা নম্বরের ভিত্তিতে এই প্রতিযোগিতায় পরবর্তী রাউন্ডে আমরা উত্তীর্ণ হওয়ার সুযোগ দিচ্ছি। সুতরাং যে দল হয়তোবা এই মুহূর্তে বিজয়ী হতে পারবে না তাদের জন্য অনেক ভালো নম্বর উঠেছে, তারা পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ পাবে। নম্বরের ব্যবধান একেবারেই কম। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের আজকের এই পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় হ্যাঁ এবং না মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। না যুক্ত হওয়ার কারণের জন্য ইডেন মহিলা কলেজকে আজকে বিজয় বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভালো থাকবেন। আমরা সবাই জোরে হাততালি দিয়ে আজকে অভিনন্দিত করব আমাদের প্রিয় দুটি দলকে এবং খুব বেশি অভিনন্দিত করব আমাদের অতি পরিচিত আমার বন্ধুসুলভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যারা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে এসেছে, তাদেরকে
আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। আশা করি আপনারা আমাদের আগামী ছায়া সংসদ দেখবেন। এই আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো পাবলিক পার্লামেন্ট এখানেই শেষ করছি।